আমি ইগনো রিজিনাল সেন্টার কলকাতা বিকাশ ভবন থেকে ডক্টর মন্দিরা মুখার্জি আজকে MES 13 এর ইউনিট 11 যেটা হচ্ছে এনভায়রনমেন্ট অ্যান্ড লার্নিং তার উপর আজকে আমি কিছু আলোচনা করব। এনভায়রনমেন্ট অ্যান্ড লার্নিং তার মানে হচ্ছে পরিবেশ এবং শিক্ষা। এটা আমরা সবাই জানি যে পরিবেশের সঙ্গে শিক্ষার একটা অত্যন্ত নিবিড় যোগাযোগ আছে। শিক্ষা পরিবেশের উপর নির্ভরশীল, পরিবেশ গঠনও বা পরিবেশের উন্নতিও শিক্ষার উপর নির্ভরশীল। এই দুটি বাদ দিয়ে কিন্তু আমাদের শিক্ষা হতে পারে, আমাদের শিক্ষার কোনো অগ্রগতি হতে পারে না। পরিবেশকে বাদ দিয়ে আমাদের শিক্ষার অগ্রগতি হতে পারে না। সুতরাং আজকে আমরা আলোচনা করব যে যে রকমের পরিবেশে শিক্ষা দেওয়া হয়, শিক্ষা লাভ করে ছেলে মেয়েরা, সেটা আমরা দেখব। সেটা আমরা ভাবতে হবে যে বিভিন্নভাবে এই যে শিক্ষার্থীরা তারা বিভিন্নভাবে সেই পরিবেশের ওপর নির্ভরশীল। তাদের শিক্ষা মানে পাওয়ার ক্ষেত্রে, তাদের শিক্ষার জন্য, শিক্ষা গঠনের জন্য, শিক্ষা লাভ করার জন্য তারা পরিবেশের ওপর বিভিন্নভাবে নির্ভরশীল। আচ্ছা, এর আগের যে সেশনে সেখানেও আমি এই কথাটা বলেছিলাম যে শিক্ষার পরিবেশ আমাদের প্রথম আমরা প্রায় পাই আমাদের গৃহ পরিবেশ থেকে। গৃহ পরিবেশ, গৃহ আমাদের যে বাসস্থান, সেখানে আমাদের প্রথম শিক্ষার আলোক আমরা দেখতে পাই। সেটা হয়তো সবসময় প্রথাগত শিক্ষা নয়, কিন্তু প্রথম শিক্ষার পদক্ষেপ আমাদের শুরু হয় আমাদের বাসস্থান, যেখানে আমরা বাস করি, আমাদের অভিভাবক এবং অন্যান্য পরিবারের অন্যান্য সদস্যদের কাছ থেকে। সুতরাং আমরা বলতে পারি যে শিক্ষার পরিবেশ প্রথমে হচ্ছে গৃহ বা বাসস্থান, এবং তারপরে আসছে আমাদের বিদ্যালয়, স্কুল, যেখানে আমরা শিক্ষা লাভ করে থাকি। আচ্ছা, এই প্রসঙ্গে আমাদের বলা দরকার, আমি এটা আগের দিনও আলোচনা করেছিলাম, যে শিক্ষার পরিবেশের নানা রকম দিক রয়েছে। যেরকম আমরা যখন শিক্ষার পরিবেশের কথা বলবো, সেটা বাসস্থানই হোক বা সেটা বিদ্যালয়ই হোক, আমরা দেখব যে ফিজিক্যাল এনভায়রনমেন্ট সেটা কিরকম। ফিজিক্যাল এনভায়রনমেন্ট মানে হচ্ছে সেটা পরিকাঠামোগত ব্যবস্থা কিরকম। অনেক শিক্ষার্থী আছে যারা উপযুক্ত গৃহ পরিবেশ না পাওয়ার জন্য তারা শিক্ষা লাভ করতে পারে না, মানে ঠিকঠাক শিক্ষা লাভ করতে পারে না। এই উপযুক্ত গৃহ পরিবেশ অনেক রকম হতে পারে। তাদের হয়তো বাসস্থানটা পর্যাপ্ত পরিমাণে সেখানে জায়গা নেই, সেখানে থাকার অসুবিধা আছে, তাদের উপযুক্ত সুস্বাস্থ্যকর ব্যবস্থা নেই, তাদের শৌচাগারের ব্যবস্থা নেই, তাদের নিজেদের একদিকে পড়াশোনা করবার মতন জায়গা নেই। সুতরাং নানা রকম ভাবে তাদের ফিজিক্যাল এনভায়রনমেন্ট, যেটা আমরা দৈহিক পরিবেশ বলতে এখানে আমরা বলছি যে তাদের ইনফ্রাস্ট্রাকচারাল, পরিকাঠামোগত যে ব্যবস্থা, সেটা সবসময় ঠিক থাকে না, যার জন্য ছাত্রছাত্রীরা অনেক সময় উপযুক্ত শিক্ষা গ্রহণে তাদের এটা একটা অন্তরায় হয়ে দাঁড়ায়। তারা উপযুক্ত শিক্ষা গৃহ পরিবেশে গ্রহণ করতে পারে না। আর সহজ ভাষায় বলতে গেলে নিয়মিত পড়াশোনা করার তাদের জায়গা থাকে না। শুধু জায়গা থাকে না বললে ভুল বলা হবে, অনেক সময় গৃহ পরিবেশ কিন্তু ঠিকঠাক পরিবেশ দিতে পারে না। পরিবেশ মানে গৃহ পরিবেশের আবহাওয়া ঠিক থাকে না, সেখানে হয়তো অনেক অশান্তি থাকে, অনেক রকম দোটানা থাকে, অনেক রকম অর্থনৈতিক সমস্যা থাকে, নানা রকমের মানে আপত্তিকর পরিস্থিতি থাকে, যার জন্য ছাত্রছাত্রীরা ইচ্ছা করলেও তাদের শিক্ষা গৃহ পরিবেশে লাভ করতে পারে না। আবার এটাও হতে পারে যে ছাত্রছাত্রীরা যারা সেই সুযোগ সুবিধে পেয়ে থাকে, যাদের সেই সৌভাগ্য হয়েছে, তারা উপযুক্ত গৃহ পরিবেশ পাচ্ছে, বিভিন্ন কারণে
বিভিন্ন অন্যান্য অনেক কারণে তারা কিন্তু উপযুক্ত শিক্ষা লাভ করতে পারছে না। হতে পারে তাদের অভিভাবকরা উপযুক্ত শিক্ষিত নয়, জীব যারা পরিবারের সদস্য বা সদস্যা, তাদের জীবনযাত্রা, তাদের লাইফস্টাইল, সেটা হয়তো তাদের সঙ্গে ঠিক খাপ খাচ্ছে না। নানা রকম কারণে সেই গৃহ পরিবেশ দূষিত এবং কলুষিত হয়ে আছে, যার জন্য তারা শিক্ষা লাভ করতে পারছে না। অভিভাবকদের মধ্যে যদি সুসম্পর্ক না থাকে, আবার অনেক সময় দেখা যায় অভিভাবকরা তারা নিজেরা বিভিন্ন কাজে ব্যস্ত থাকে, নিজেদের কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকে, যাকে আমরা ইংরেজিতে বলতে পারি ফাস্ট লাইফ। সেইখানে তারা দেখা যাচ্ছে হয়তো দুজনেই কর্মরত, শুধু কর্মরত নয়, তারা নিজেদের জীবন নিয়ে বেশি ব্যস্ত। সুতরাং সন্তানের ওপর নজর দেবার মতন সময় বা ইচ্ছা সবসময় তাদের মধ্যে দেখা যায় না। সেখানেও কিন্তু উপযুক্ত শিক্ষা বাচ্চারা লাভ করতে পারে না। কারণ শিশুদের বা শিক্ষার্থীদের দরকার উপযুক্ত পরিবেশ এবং উপযুক্ত সঙ্গ। তারা বাবা মা যদি তাদের পাশে না থাকে, পরিবারের অন্যান্য সভ্যরা তাদের সঙ্গে যদি সেইভাবে সহযোগিতা না করে, তাহলে কিন্তু তাদের পক্ষে শিক্ষা লাভ করা খুবই অসুবিধাজনক হতে পারে। এই ফিজিক্যাল এনভায়রনমেন্ট মানে পরিকাঠামোগত ব্যবস্থা বিদ্যালয়ে কি হতে পারে, সেটা নিয়ে আমি আগের আমার ক্লাসটিতে আলোচনা করেছিলাম। বিদ্যালয়ের পরিকাঠামোগত ব্যবস্থাও ঠিকঠাক হওয়া দরকার, উপযুক্ত ক্লাসরুম দরকার, শ্রেণীকক্ষ দরকার, অন্যান্য সুযোগ সুবিধা দরকার, উপযুক্ত শৌচাগার দরকার, রসনা তৃপ্তির জন্য উপযুক্ত ব্যবস্থা দরকার, ক্যান্টিন যাকে আমরা বলে থাকি, সেই ক্যান্টিনের ব্যবস্থা দরকার, খাওয়া দাওয়া করবার জন্য বাচ্চাদের ব্যবস্থা দরকার। সুতরাং সব খেলার মাঠ, যেটা খুব বড় কথা বাচ্চাদের জন্য, সেটা দরকার। এরকম বিভিন্ন বিভিন্ন সুযোগ সুবিধা যদি আমরা দিতে পারি, যেগুলো প্রধান সুযোগ সুবিধা বাচ্চাদের দিতে পারি, তবে কিন্তু একটা উপযুক্ত বিদ্যালয়ের পরিবেশ আমরা সৃষ্টি করতে পারবো, এবং এই বিদ্যালয়ের পরিবেশ সৃষ্টি করে আমরা কিন্তু তাদের উপযুক্ত শিক্ষা দিতে পারবো। এছাড়া আমরা দেখি যে যারা এরকম অনেক কিছু এরকম ঘটনা ঘটে, যেখানে আমরা দেখছি যে তাদের শিক্ষা এরকম মানে ছাত্রছাত্রীদের শিক্ষা লাভ করবার, এটার সঙ্গে পরিকাঠামোগত ব্যবস্থার সঙ্গেই আমি বলবো, শিক্ষা লাভ করার উপযুক্ত জায়গা তারা খুঁজে পাচ্ছে না। তার মানে কি? তার মানে হচ্ছে তারা শিক্ষা মানে বিদ্যালয়ে পৌঁছতে পারছে না। তারা হয়তো এমন জায়গায় বসবাস করে যেখান থেকে বিদ্যালয়ের দূরত্ব অনেকটা, যার ফলে তাদের সেই রকম যোগাযোগ ব্যবস্থা না থাকার জন্য তারা উপযুক্ত শিক্ষা লাভ করতে পারছে না। যাওয়া আসার অনেক অসুবিধে থাকার জন্য তারা শিক্ষা লাভ করতে পারছে না। তাদের হয়তো দেখা গেল প্রতিদিন 2-3 ঘন্টা বা 2 ঘন্টা হেঁটে যাওয়া আসা করতে হয় শিক্ষা লাভ করার জন্য, যেটা প্রতিদিন সম্ভব নয়। তাদের ছাত্রছাত্রীরা অসুস্থ হয়ে পড়তে পারে, তাদের নানা রকম অসুবিধার সৃষ্টি হতে পারে, তাদের খাদ্যাভাব ঘটতে পারে, এবং বিভিন্ন কারণে এই যে দূরত্ব যেটা আমরা বলি, মানে শিক্ষা প্রতিষ্ঠানের দূরত্ব, সেটা কিন্তু তাদের জন্য খুবই খুবই ক্ষতিকর হতে পারে। আচ্ছা, এছাড়া আমরা দেখতে পারি যে যদিও তারা কোনো শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত, এইরকম যে খুব প্রত্যন্ত মানে প্রত্যন্ত এলাকাতে আমরা দেখতে পারি যে শিক্ষা প্রতিষ্ঠানের উপযুক্ত পরিকাঠামোর অভাব। এরকম অনেক সময় আমাদের মানে দৃষ্টিতে আসে, অনেক সময় আমাদের নজরে আসে যে শিক্ষা বিদ্যালয় কোনোভাবেই একটি উপযুক্ত শিক্ষা দেবার জন্য তৈরি হয়নি। পরিকাঠামোগত প্রচুর ত্রুটি বিচ্যুতি রয়েছে, প্রচুর অভাব রয়েছে। হয়তো দেখা যাচ্ছে যে বর্ষাকালে যখন বৃষ্টি হচ্ছে, যে কক্ষে বাচ্চারা বসে বা শিক্ষার্থীরা বসে শিক্ষা লাভ করছে, তাদের মাথায় জল পড়ছে, বৃষ্টির জল তাদের মাথায় পড়ছে। মেয়েদের জন্য অনেক অসুবিধা থাকে, উপযুক্ত শৌচাগার থাকে না, যার জন্য কি হয়, অনেক প্রত্যন্ত এলাকায় দেখা যায় যে মেয়ে শিক্ষার্থীরা, যারা মানে মহিলা বা মেয়ে শিক্ষার্থী,
তারা এই অসুবিধার জন্য অনেক সময় বিদ্যালয়ে নিয়মিত আসতে পারে না। তাদের সেখানে অনেক সময় দেখা যায় যে খাবার ব্যবস্থা নেই, তারা সারাদিন যে বিদ্যালয়ে থাকবে তারা কি খাবে সেইটা তাদের ব্যবস্থা নেই। আচ্ছা, আর যেটা আর দেখা যাচ্ছে যে অনেক সময় এটা খুব খুব বেশি দেখা যায় যে বাবা মাদের উপযুক্ত শিক্ষা না থাকার জন্য তারা কখনোই তাদের সন্তানদের কখনোই জোর করেন না যে তোমরা যাও স্কুলে গিয়ে পড়াশুনো করো। কেননা তাদের কাছে সেই সময়টা যদি বাচ্চা তার সন্তান যেই হোক, ছেলে বা মেয়ে যাই হোক না কেন, সে যদি মাঠে তাদের সঙ্গে একটু কাজ করে তাহলে তাদের মানে দিনান্তে তারা একটু খাবারের জোগাড় করতে পারে, তাদের মানে রুজি রুজি হয়। সুতরাং এইভাবে আমরা দেখতে পারি যে শিক্ষা যে কতটা মানে কম্পালসারি, এটা নিতেই হবে, এই বোধটা আমাদের অনেক বাবা মার মধ্যে নেই। তার কারণ হচ্ছে তারা নিজেরাই অত্যন্ত অজ্ঞ, তারা মানে ঠিকঠাক পরিবেশ পরিকাঠামো কিছুই জীবনে পাননি, উপযুক্ত শিক্ষা লাভ করতে পারেনি, যার জন্য এই যে শিক্ষার কম্পালশন মানে শিক্ষা নিতেই হবে, এটার কোনো অন্যথা হতে পারে না, এডুকেশন ইজ আ মাস্ট, এই চিন্তা ভাবনাটা তাদের মধ্যে আসে না। তারা দেখছেন যে তাদের সন্তানরা মানে যেগুলো জীবনের প্রধান প্রয়োজনীয় জিনিস, অন্ন বস্ত্র বাসস্থান, সেটাই যখন তারা ঠিক করে পাচ্ছে না, তাহলে শুধু শিক্ষা কি করে তারা গ্রহণ করবে? তাদের ক্ষুধা রয়েছে, তাদের উপযুক্ত বস্ত্র নেই, তাদের থাকার জায়গার অভাব, কোনো শিক্ষা পরিকাঠামো নেই যেখানে তারা শিক্ষা গ্রহণ করতে যাচ্ছে, তাদের উপযুক্ত বই খাতা ইত্যাদি নেই, সেসব কেনবার মতন ক্রয় করবার মতন তাদের কোনো মানে সংস্থা নেই। কোনোভাবেই তারা শিক্ষা গ্রহণ করার জন্য শিক্ষা গ্রহণ করা তাদের পক্ষে সম্ভব হচ্ছে না। নানা রকম প্রতিবন্ধকতা তাদের ঘিরে ধরেছে এবং দেখা যাচ্ছে যে যার ফলে খুব অল্প সংখ্যক শিক্ষার্থী এই রকম একটা মানে দুর্বিষহ পরিবেশ পরিস্থিতির মধ্যে শিক্ষা লাভ করে, যার ফলে তার মধ্যে গুটি কয়েক আমরা দেখতে পারি যারা উপযুক্ত শিক্ষা লাভ করে বেরোতে পারে, কিন্তু তাদের মধ্যে অনেক প্রতিভা আছে, মেধা আছে, তারা সাধারণ ছাত্রছাত্রীদের মধ্যে পড়ে না। সাধারণ ছাত্রছাত্রী যারা, তাদের যে এই উপযুক্ত ব্যবস্থার অভাবে, বিভিন্ন রকমের ব্যবস্থার অভাবে তারা উপযুক্ত শিক্ষা লাভ করতে পারে না। সুতরাং অ্যাক্সেসিবিলিটি, যেটাকে আমরা ইংরেজিতে বলছি, যে স্কুলের অ্যাক্সেসিবিলিটি, স্কুলে যাওয়া, বিদ্যালয় পৌঁছানো, বিদ্যালয়ের সঙ্গে সংযুক্ত হওয়া, এই সুযোগটাও তারা পাচ্ছে না তাদের বিভিন্ন প্রতিবন্ধকতার জন্য, ভৌগোলিক দূরত্বের জন্য, অর্থাভাবের জন্য, খাওয়া দাওয়ার অভাবের জন্য, উপযুক্ত পোশাকের অভাবের জন্য। হয়তো তাদের এরকমও দেখা যায় তারা এতই দরিদ্র যে তারা একটা মানে ঠিকঠাক একটা চটি পরে সেখানে যাবার মতনও তাদের অবস্থা নেই। সুতরাং এই যে অ্যাক্সেসিবিলিটিটা, এটা কিন্তু খুব বড় কথা। এবং এটার সঙ্গেও মনে রাখতে হবে যে তাদের বিদ্যালয় ছাড়াও তাদের নিজেদের বাসস্থানেও যদি তারা কিছু পরিবেশ পায়, তারা পায় না, এই ধরনের এই শ্রেণীর শিশুরা তারা পায় না বা শিক্ষার্থীরা তারা পায় না, যদি তারা কিছুটা পায় তাহলেও কিন্তু তাদের কিছুটা শিক্ষা তারা গ্রহণ করতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখি যে সেটা হচ্ছে না। আচ্ছা, এরপরে আমরা বলবো যে আমি যেটা আগেও কিছুটা বললাম যে হোম এনভায়রনমেন্ট মানে বাসস্থানের শিক্ষা, আমি এটা কন্টিনিউ করছি, বাসস্থানের শিক্ষা বা বাসস্থানের পরিবেশ, সেটা গরিব দরিদ্র নির্বিশেষে যদি আমরা একটা শান্তির পরিবেশ বাচ্চাদের দিতে পারি, শিক্ষার্থীদের দিতে পারি, যেখানে কোনো রকম অশান্তি থাকবে না, যেখানে কোনো রকম অপ্রীতিকর ঘটনা হবে না, যেখানে কোনো রকম ভাবে ছাত্রছাত্রীরা
মানে প্রধান সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবে না। যদি এটা দেওয়া সম্ভব হয় তাহলে কিন্তু সেই ধরনের গৃহ পরিবেশ তাদের কিছুটা হলেও শিক্ষা দিতে সাহায্য করে। আবার অনেক সময় উল্টোটাও হয়, যেটা আমি একটু আগে বলছিলাম, যেটা হচ্ছে আমরা সব রকম সুযোগ সুবিধাও যদি বাচ্চাদের দিতে পারি, কিছু সংখ্যক শিক্ষার্থীর কথা আমি বলছি, আমরা দিতে পারি, কিন্তু দেখা যাচ্ছে সুযোগ সুবিধা পাওয়া সত্ত্বেও তারা উপযুক্ত শিক্ষা লাভ করতে পারছে না। সুতরাং আমাদের দেখতে হবে যে ছাত্রছাত্রীদের প্রধান সুযোগ সুবিধা আমরা কতটা দিতে পারছি, যাতে তারা অন্তত কিছুটা, মানে পুরোটা না হলেও, পরিপূর্ণ শিক্ষা না হলেও কিছুটা শিক্ষা তারা গ্রহণ করতে পারছে, কিছুটা শিক্ষা তারা গ্রহণ করে তাদের ভবিষ্যৎকে তৈরি করতে পারছে। তারা তো সেই পরিবেশ পরিস্থিতিতে তাদের মধ্যে এই চেতনাটা আসছে না যে এই শিক্ষাটা না লাভ করলে তাদের ভবিষ্যতে কি হতে পারে, এটা একটা তাদের মানসিক চেতনা আসছে না। তার প্রধান কারণ হচ্ছে তাদের নানা রকম মানসিক চাপ, অপ্রীতিকর পরিস্থিতি, অর্থাভাব, নানা রকমের দুর্বিষহ জীবন, যার জন্য তারা সেই পরিবেশ থেকে বেরোতে পারছে না। তাদের সঙ্গে তারা অনেক সময় হচ্ছে কি, তারা অত্যন্ত মানে যেগুলো অসামাজিক ঘটনা সেইগুলোর সঙ্গে জড়িত হয়ে যাচ্ছে। তারা নানা রকম মানে অত্যন্ত এমন ধরনের কাজকর্মের সঙ্গে যুক্ত হয়ে পড়ছে যেগুলো অত্যন্ত মানে আশঙ্কাজনক তাদের জন্য, যেগুলোকে আমরা বলি অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস, অসামাজিক কাজকর্মের তার সঙ্গে তারা যুক্ত হয়ে যাচ্ছে। কেউ নেশাভান করতে শুরু করছে, কেউ অন্যান্য ধরনের কাজকর্মের সঙ্গে নিযুক্ত হয়ে যাচ্ছে, যার ফলে হচ্ছে কি যে তাদের শিক্ষা কোনোভাবেই এগোতে পারছে না। সুতরাং পরিবেশের এই পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারি যে পরিবেশের একটা বিরাট ভূমিকা আছে। আচ্ছা, আমি এতক্ষণ যাদের কথা বললাম তারা হচ্ছে যারা স্বাভাবিক ছাত্রছাত্রী, যাদের মধ্যে কোনো রকম দৈহিক প্রতিবন্ধকতা নেই। কিন্তু আমরা জানি যে সমাজে প্রচুর শিশু আছে, প্রচুর শিক্ষার্থী আছে যারা নানা রকম সামাজিক প্রতিবন্ধকতার শিকার। কিরকম হতে পারে? যাকে আমরা বলি, কেউ হচ্ছে স্পেশালি, আমরা ইংরেজিতে বলে থাকি স্পেশালি এবলড পারসন। তারা নানা রকম ভাবে হতে পারে, তারা নানা রকম প্রতিবন্ধকতার শিকার। আমরা বলে থাকি তাদের কি ধরনের প্রতিবন্ধকতার শিকার তারা হতে পারে। তারা যেগুলো অনেক সময় যেগুলো প্রধান আমরা দেখছি, সেটা হচ্ছে তাদের পঞ্চ ইন্দ্রিয় ঠিকভাবে কাজ করে না। কিছু মানুষ আছে যাদের মধ্যে আমি দেখছি তারা ভিজুয়ালি চ্যালেঞ্জ মানে তাদের দৃষ্টিশক্তির অভাব, বা তাদের দৃষ্টিশক্তি অত্যন্ত ক্ষীণ, সেটাও একটা হতে পারে প্রথম। দ্বিতীয়টা হচ্ছে তারা হয়তো একটা সময় কুষ্ঠর দ্বারা মানে কুষ্ঠর কবলে পড়েছিল, হ্যাঁ, কুষ্ঠ তাদের আক্রমণ করেছিল, কিন্তু সেই পরিবেশ থেকে তারা হয়তো বেরিয়ে এসছে, তারা অনেকটা সুস্থতা পেয়েছে। তবুও তাদের যেসব মানে শারীরিকভাবে যেসব জায়গায় তাদের কুষ্ঠ রোগটি ছিল, তা দেখা যাচ্ছে যে সেই সব জায়গাকে তারা উপযুক্তভাবে কাজে লাগাতে পারছে না। যেমন হাত, অনেক সময় দেখা যায় যে কুষ্ঠ রোগীদের মধ্যে অনেক খুব বেশি এফেক্টেড হয়, দেখা যায় যে তাদের আঙুলের মধ্যে নানা রকম ভাবে এই কুষ্ঠ রোগটি ছড়িয়ে পড়ে। তাতে দেখা যায় যে তারা আঙুল দিয়ে বা হাত দিয়ে কাজ করার ক্ষমতাটা তারা হারিয়ে ফেলে। এটা একটা বড় বিরাট প্রতিবন্ধকতা তাদের জন্য। কিন্তু যখন তারা সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসছে উপযুক্ত ট্রিটমেন্টের পরে, আমরা হয়তো অনেকেই জানি বা জানি না যে এই ব্যাপারে আমাদের প্রাণ পুরুষ ছিলেন আমাদের স্বর্গত মাদার টেরিজা। তিনি বহুভাবে এই কুষ্ঠ রোগীদের সেবা করে গেছেন, কুষ্ঠদের জন্য তিনি প্রতিষ্ঠান তৈরি করে গেছেন। আমার বাড়ির কাছেই আছে সেটি।
কুষ্ঠদের জন্য তিনি একটি প্রতিষ্ঠান তৈরি করে গেছেন। তার এই মিশন একটি একটি সারা পৃথিবী বিখ্যাত। তিনি শোনা যায় যে তিনি রাস্তা থেকে কুষ্ঠ রোগীকে তুলে নিয়ে গিয়ে তিনি চিকিৎসা করেছেন। তার মধ্যে কোনো মানসিক যন্ত্রণা ছিল না, কোনো অশান্তি ছিল না। তিনি অত্যন্ত হাসি মুখে, অত্যন্ত স্নিগ্ধভাবে এই সমস্ত মানুষদের চিকিৎসা করেছেন। তবে হ্যাঁ, এটাও ঠিক যে এই ধরনের মানুষ তো এরা তো ক্ষণজন্মা, এরা তো বারবার পৃথিবীতে আসেন না। আর এবং আমরা সবাই তাদের পথ অনুসরণ করতে পারি, কিন্তু তাদের মতন আমরা হতে পারি না। তো এইটা একটা প্রবলেম, যে অনেক সময় দেখা যায় যে তারা সেই মানে চিকিৎসা থেকে তারা বেরিয়ে আসার পরেও তাদের সাধারণ চলাফেরা, সাধারণ কাজকর্ম তারা সবসময় করে উঠতে পারছে না। আচ্ছা, আর একটা হয় শ্রবণ শক্তি কম বা শ্রবণ শক্তি নেই, শুনতে পায় না, কানে তারা শুনতে পায় না। তাদের শ্রবণ শক্তির মানে শ্রবণ ইন্দ্রিয় তারা কোনোভাবে সেই শ্রবণ ইন্দ্রিয়তে ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা হয়তো খুব অল্প শোনে বা একদমই শোনে না। আমার পরিবারে আমি এরকম কিছু দু একজনকে দেখেছি। তারা অনেক সময় ওই যে যন্ত্রটি ব্যবহার করা হয়, সেই যন্ত্রটি ব্যবহার করে তারা ফল পেয়েছেন, কিন্তু যন্ত্রটি কেনবার মতন ক্ষমতাও তো অনেক শিশুদের, অনেক শিক্ষার্থীদের, অনেক পরিবারের থাকে না। সুতরাং আমাদের সেটা মনে রাখতে হবে। নেক্সট আমাদের মাথায় রাখতে হবে যে অনেক অনেক শিশু থাকে বা শিক্ষার্থী থাকে, তাদের চলাফেরাটা ক্ষমতাটা খুব কম থাকে। তাদের কোনো না কোনো ভাবে, কোনো না কোনো কারণে তারা অথর্ব, তারা ঠিকভাবে, হয়তো কেউ ঠিকভাবে দাঁড়াতে পারে না, হয়তো কেউ ঠিকভাবে চলতে পারে না। তাদের মধ্যে নানা রকম এই ব্যাপারে দেখা যায় যে তারা প্যারালাইজড নয়, তারা পক্ষাঘাতে আক্রান্ত নয়, কিন্তু তা হলেও তারা ঠিকভাবে তাদের চলাফেরার ক্ষমতাটা নেই, তাদের চলাফেরার ক্ষমতাটার অভাব আছে। এছাড়া এগুলো গেল দৈহিক। এছাড়া আমরা দেখতে পাচ্ছি মানসিকভাবে অনেক শিশু অসুস্থ থাকে, যাকে আমরা বলতে পারি মেন্টাল ইলনেস। মানসিকভাবে রোগগ্রস্ত, মানসিকভাবে অসুস্থ, মানসিকভাবে পিছিয়ে পড়া মানুষ, পিছিয়ে পড়া ছাত্রছাত্রী বা শিক্ষার্থী, তার বিশেষ কিছু মানসিক সমস্যা তাদের আছে। রোগ যদি নাও হয়, রোগ কথাটা হয়তো অনেক বড় শোনাচ্ছে, কিছু মানসিক মানে মানসিকভাবে কোথাও না কোথাও তারা থেমে আছে। তারা আর 5টি সাধারণ সুস্থ, মানসিক এবং দৈহিকভাবে সুস্থ বাচ্চার মতো নয়। যেমন তার একটি প্রমাণ হচ্ছে অটিজম। অটিজম এক ধরনের অসুখ, যেখানে না আমরা বাচ্চাকে দেখলে আমরা কোনোভাবেই ধরতে পারবো না যে বাচ্চাটি অটিস্টিক চাইল্ড। তার মানে হচ্ছে তার কিছু ব্রেন ফাংশনিং আছে যেগুলো ঠিক নয়, তাই জন্য সে সামাজিকভাবে এবং ব্যক্তিগতভাবে সমাজে প্রতিষ্ঠিত, সমাজে চলতে ফিরতে পারছে না। সে সবই করছে, সে হয়তো খাচ্ছে, ঘুমোচ্ছে, সবই করছে, কিন্তু তার মধ্যে অনেক মানে অ্যাবনর্মালিটি, যেটা সাধারণভাবে ছাত্রছাত্রীদের মধ্যে দেখা যায় না, সেটা আছে। যেমন একটি উদাহরণ দিচ্ছি, এই যারা এই অটিস্টিক চাইল্ড, তাদের মধ্যে আমরা দেখি তারা কারোর চোখে চোখ রেখে কথা বলতে পারে না। তারা একটা নিজের জগৎ তৈরি করে, তারা কথা বলে, তাদের নিজেদের সঙ্গে তারা বেশি কথা বলে, মানে সামাজিকীকরণ সেটা তাদের মধ্যে নেই। তারা বুঝতে পারে না যে তার সামনে আর একটা মানুষ দাঁড়িয়ে আছে, যে তার সঙ্গে কথাবার্তা বলবার চেষ্টা করছে বা বলছে। সেই সামাজিকীকরণটা তার মধ্যে নেই। তার ব্রেনটা যে ফাংশন করছে শুধু তাকে নিয়ে, তার জগৎকে নিয়ে, সেই জগতের বাইরে সে আসতে পারে না। সুতরাং এই যে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা আছে, স্পেশালি এবলড পারসনস, ফিজিক্যালিও হতে পারে, মেন্টালিও হতে পারে, দৈহিকভাবে হতে পারে, মানসিকভাবে হতে পারে। আচ্ছা, আমরা কিন্তু এদের আমরা কোনোভাবেই আমরা কিন্তু প্রতিবন্ধী বলতে পারি না। এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। তারা প্রতিবন্ধী নয়, তাদের কোনো একটা শরীরের কোনো একটা ক্ষমতা নেই বা খুব কম আছে, যার জন্য তাদের কিছু সমস্যা আছে, তাদের কিছু প্রতিবন্ধকতা আছে। সেটা দৈহিকও হতে পারে, মানসিকও হতে পারে। সুতরাং সেই সমস্যাগুলিকে দূর করার দায়িত্ব কিন্তু সমাজের।
সেই কারণে আমরা দেখছি যে এই সব ছাত্রছাত্রীদের জন্য আমাদের উপযুক্ত শিক্ষা ব্যবস্থা, উপযুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থা সব জায়গায় করা দরকার। এবং শিক্ষা প্রতিষ্ঠান বলেই খালি হবে না, সেই ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে এদের এই সমস্ত ছাত্রছাত্রীদের যেভাবে শিক্ষা দেওয়া দরকার, যে সমস্ত পদ্ধতির মাধ্যমে শিক্ষা দেওয়া দরকার, যে সমস্ত পদ্ধতির মাধ্যমে এদের শিক্ষিত করা দরকার এবং যে সমস্ত মেটেরিয়ালস দরকার, সেগুলো নানা রকম ভাবে মানে যেগুলোকে আমরা বলি টিচিং লার্নিং মেটেরিয়ালস, শিক্ষা সহায়ক উপকরণ, সেটা অনেক রকম হতে পারে। সেই উপকরণ অনেক রকম হতে পারে, এক একটি বাচ্চার জন্য এক এক রকমের উপকরণের প্রয়োজন হতে পারে। সুতরাং আমাদের মনে রাখতে হবে যে শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের ব্যবস্থা আমাদের অবশ্যই থাকা দরকার। তাহলে এই যে পিছিয়ে পড়া শিক্ষার্থীরা যারা কোনো না কোনো ভাবে দৈহিক বা মানসিক ভাবে কোথাও একটা ক্ষতিগ্রস্ত, কোথাও তাদের কিছু মানে কম আছে, তারা কোনোভাবেই অন্যান্য সাধারণ ছাত্রছাত্রীদের সঙ্গে তুলনামূলকভাবে এক জায়গায় এসে দাঁড়াতে পারছে না। সেটা দৈহিক হতে পারে, সেটা মানসিক হতে পারে, এবং এটা একটা তার জন্য উপযুক্ত ব্যবস্থা বিদ্যালয়ে রাখা প্রয়োজন। কি করে এই ছাত্রছাত্রীরা শিক্ষা লাভ করবে? তবে আমরা জানি যে এই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য কিছু কিছু বিশেষ বিদ্যালয় আছে, যেমন দৃষ্টিশক্তিহীন মানুষদের জন্য বিদ্যালয় আছে, যারা ডেফ অ্যান্ড ডাম, যারা কথা বলতে পারে না, বোবা আমরা যাকে বলি, এবং কানে শুনতে পারে না, সেই সব বাচ্চাদের জন্য আমাদের স্কুল আছে বা বিদ্যালয় আছে। আমাদের যে বাচ্চারা নানা রকম কারণে মানসিক অসুস্থতায় ভুগছে, তাদের জন্য সবসময় যে আলাদা স্কুল আছে তা আমি বলবো না। তাদের এই প্রতিবন্ধকতা দূর করে আমরা মানে মূল স্রোতে ফেরাবার আমাদের একটা প্রচেষ্টা আছে, এবং এটা অনেক স্কুলেই দেখা যায়। যাদের মধ্যে যোগাযোগ যাদের মধ্যে মানে চলমান শক্তি কম, যারা চলতে ফিরতে যাদের অসুবিধে আছে, সেসবের জন্য প্রত্যেকটি স্কুলে ব্যবস্থা থাকা দরকার। যেমন যারা হাঁটতে পারে না, যাদের হুইল চেয়ারে যারা হুইল চেয়ারে যাতায়াত করে, সব দিকে যাতায়াত করে, তাদের জন্য এখন নিয়মই হয়ে গেছে যে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানের একটি করে র্যাম্প থাকবে। র্যাম্প মানে হচ্ছে যেরকম স্লিপের মতো, যেটার মাধ্যমে তারা তাদের উপযুক্ত গন্তব্যস্থলে পৌঁছতে পারবে, কারণ সিঁড়ি ওঠা নামার ক্ষমতা তাদের মধ্যে থাকে না। সুতরাং এই যে নানা রকম প্রতিবন্ধকতা আছে, এই প্রতিবন্ধকতাকে কাটানো খুব দরকার। এবং বলা হচ্ছে যে সরকার, আমাদের প্রধান সরকার এবং স্থানীয় সরকার প্রত্যেকেরই এই ব্যাপারে অনেক বেশি চিন্তান্বিত হওয়ার কথা, এবং অনেক ব্যাপারে এগিয়ে এসে নানা রকম প্রকল্পের মাধ্যমে, নানা রকম চিন্তা ভাবনার মাধ্যমে এদের এই পরিস্থিতিকে মোকাবিলা করবার দরকার আছে। যেমন বলা হচ্ছে যে যারা এই ধরনের প্রতিবন্ধকতার মধ্যে পড়ছে, তাদের কিন্তু একটা বয়স অবধি শিক্ষা সম্পূর্ণ ফ্রি করে দিতে হবে। ফ্রি এডুকেশন যাকে আমরা বলি, যে তাদের কাছ থেকে কোনো অর্থনৈতিক সাহায্য নেওয়া হবে না, এটা একটা সাজেশন আছে, এটা একটা নির্দেশ আছে। আচ্ছা, তারপরে বলা হচ্ছে যে এই ধরনের ছাত্রছাত্রীদের সাধারণ ছাত্রছাত্রীদের সঙ্গে একটা মেলামেশার সুযোগ করে দিতে হবে। কেন না, যদি তারা সাধারণ ছাত্রছাত্রীদের সঙ্গে মেলামেশার সুযোগ না পায়, তাহলে কি হবে? তাহলে কিন্তু তাদের মধ্যে একটা মানসিক অবসাদ কাজ করবে, তারা কিন্তু তাদের ওই পরিস্থিতি থেকে বেরোতে পারবে না, তাদের প্রতিবন্ধকতাটাই তাদের মানে জীবনকে ভীষণভাবে ব্যাহত করবে। সুতরাং সেটা থেকে আমাদের বেরোতে হবে। তারপরে হচ্ছে যে আমাদের বিভিন্ন জায়গায় আমাদের সরকারি দ্বারা অনুমোদিত কিছু পড়াশোনার ব্যবস্থা আছে, যারা এই ধরনের ছাত্রছাত্রীদের নিয়ে কাজ করতে চান, যাকে আমরা ইংরেজিতে বলে থাকি
স্পেশাল এডুকেশন। কাদের জন্য? যারা বিশেষভাবে সক্ষম। স্পেশাল মানে বিশেষ, বিশেষ শিক্ষা। বিশেষ শিক্ষা কাদের জন্য? যারা বিশেষভাবে সক্ষম। আমাদের পশ্চিমবঙ্গে আছে এবং ভারতবর্ষের বিভিন্ন জায়গায় আছে যে স্পেশাল এডুকেশন নিতে হবে। কাদের নিতে হবে? যারা এই ধরনের ছাত্রছাত্রীদের শিক্ষা দিতে আগ্রহী এবং শিক্ষা দিতে উৎসুক, তাদের স্পেশাল এডুকেশন নিতে হবে। যেমন কেউ দৃষ্টিশক্তিহীন, কারো শ্রবণেন্দ্রিয় কাজ করছে না, কেউ কোনো বাচ্চা মানে চলাফেরার শক্তি নেই, লোকোমোটর স্কিল যাকে আমরা মোটো স্কিল, তাদের মধ্যে সেই চলমান শক্তিটা দেখা যাচ্ছে না, এরকম বিভিন্ন কারণ হতে পারে। সেই সব কারণ থেকে সেই সবগুলোর জন্য আমাদের স্পেশাল এডুকেশনের ব্যবস্থা খুব দরকার। আর হচ্ছে এই সব ছাত্রছাত্রীদের বিদ্যালয়ে আসার জন্য, বিদ্যালয়ে উপস্থিত থাকার জন্য উপযুক্ত যানবাহন ব্যবস্থা দরকার। প্রতিদিনই সেই ছাত্রছাত্রীদের বিদ্যালয়ে আনতে হবে তাদের নিজ নিজ গৃহ থেকে, বাসস্থান থেকে, এবং তাদের আবার দিনান্তে স্কুল হয়ে গেলে, বিদ্যালয়ের পাঠ হয়ে গেলে তাদের সেই জায়গায় পৌঁছে দিতে হবে। তাহলে যোগাযোগ ব্যবস্থার একটা বিরাট জায়গা থাকবে। আর হচ্ছে যে এই ধরনের ছাত্রছাত্রীদের স্কুলের পরিকাঠামো এমন থাকবে যাতে তারা সহজভাবে তাদের মতন করে তারা চলাফেরা করতে পারে। এমন কিছু মানে স্ট্রাকচারই বলি আর যাই বলি, এমন কিছু থাকবে না যেখানে এই ধরনের ছাত্রছাত্রীরা কোনোভাবে তারা ক্ষতিগ্রস্ত হবে, তাদের লাগবে, তারা আঘাত পাবে, তারা পড়ে যাবে, এই ধরনের ব্যবস্থা যেন কোনোভাবেই না থাকে। উপরন্তু তাদের এমন ভাবে সাহায্য করতে হবে যেন তারা এই ধরনের তাদের মানে পরিকাঠামো, বিদ্যালয়ের পরিকাঠামো তাকে স্বাভাবিকভাবে, যতটা সম্ভব স্বাভাবিকভাবে চলাফেরা করতে সাহায্য করে। আচ্ছা, আর হচ্ছে যে এই সমস্ত ছাত্রছাত্রীরা যেহেতু এরা বিশেষভাবে সক্ষম ছাত্রছাত্রী, তাদের জন্য কি করতে হবে? তাদের জন্য উপযুক্ত মানে পাঠের ব্যবস্থা, সেটা বই, খাতা, পেন্সিল, যেগুলো আমাদের পাঠের জন্য লাগে, বই, খাতা, পেন্সিল, পেন ইত্যাদি, যেগুলোকে আমরা ইংরেজিতে বলে থাকি স্টেশনারিজ, সেই স্টেশনারিজ এর ব্যবস্থা কিন্তু যথেষ্ট করা দরকার। এবং এই বিষয়ে আমরা দেখছি যে সরকারের অনেক আইন আছে, সরকারের অনেক নীতি আছে, কিন্তু আমাদের দেখতে হবে যে সে আইন, নীতি, নিয়ম কতটা আমরা কাজে লাগাতে পারছি, এবং তাদের জন্য উপযুক্ত আনন্দদায়ক শিক্ষার পরিবেশ আমাদের তৈরি করতে হবে, যাতে তারা কখনোই বুঝতে না পারে বা কখনোই অনুভব না করে যে তারা একটি বিশেষ শ্রেণীর মধ্যে আবদ্ধ না, তারা অন্যান্যদের সঙ্গে একই জায়গায় দাঁড়িয়ে আছে। এই বোধটা, এই চেতনাটা তাদের মধ্যে আনা দরকার। তো এই বিষয়ে আমাদের ইংরেজিতে বলা হচ্ছে পারসন উইথ ডিসেবিলিটিস, PWD, পারসন উইথ ডিসেবিলিটিস। এর পেছনে কিছু অ্যাক্ট আছে, কিছু আইন আছে। সেখানে দেখা যাচ্ছে যে একটি বিশেষ আইন পাশ হয়েছিল 1995 সালে। সেখানে বলা হচ্ছে পারসন উইথ ডিসেবিলিটি অ্যাক্ট। সেখানে বলা হচ্ছে যে এই ধরনের ছাত্রছাত্রীদের জন্য নানা রকম শিক্ষার পরিবেশ, শিক্ষার প্রসার, নানা রকম সুযোগ সুবিধা, প্রতিবন্ধকতাকে দূর করে নানা রকম সুযোগ সুবিধা তাদের মধ্যে যেন আমরা আনতে পারি। এবং আমরা দেখছি যে যে ছাত্রছাত্রীরা এটা তো এক ধরনের প্রতিবন্ধকতার কথা আমি বললাম, আর এক ধরনের প্রতিবন্ধকতা আছে যেটার কথা আমি এখন বলবো, সেটা হচ্ছে সামাজিক প্রতিবন্ধকতা। সামাজিক প্রতিবন্ধকতাটা কিরকম হয়? যেহেতু আমরা দেখছি যে ভারতবর্ষে বিভিন্ন শ্রেণীর মানুষ বাস করে, বিভিন্ন শ্রেণীর, বিভিন্ন ধর্মের, বিভিন্ন জাতির মানুষ বাস করে। এটা ভারতবর্ষে অত্যন্ত প্রখর ভাবে দেখা যায়। সেটা কি? যে তারা দেখা যাচ্ছে যে একটা সোশ্যালাইজেশন, সামাজিকীকরণ,
সামাজিকীকরণ কোনোভাবেই তৈরি হচ্ছে না। মানে এক শ্রেণীর শিক্ষার্থীর বা শিশুদের সঙ্গে আরেক শ্রেণীর শিক্ষার্থীর বা শিশুদের একটি বিরাট দূরত্ব রয়েছে। সোশ্যাল ক্লাস মানে সবাই একসঙ্গে মিলিত হয়ে শিক্ষা গ্রহণ করা, এটা কিন্তু হচ্ছে না। তার প্রচুর কারণ আছে। প্রধান কারণ হচ্ছে অর্থনৈতিক, মানে অর্থনৈতিকভাবে এক শ্রেণীর মানুষ অত্যন্ত সফল, আরেক শ্রেণীর মানুষ অর্থনৈতিক ক্ষমতা তাদের একদমই নেই। তাদের মধ্যে এই যে দূরত্ব, এই যে তফাৎ, এই যে পার্থক্য, অর্থনৈতিকভাবে এক শ্রেণীর মানুষ একটু দুর্বল এবং আরেক শ্রেণীর মানুষ সবল, এইটার মধ্যে কিন্তু নানা রকম প্রতিবন্ধকতা তৈরি হয়। আরেকটা যেটা তৈরি হয় ভারতবর্ষের ক্ষেত্রে, সেটা হচ্ছে সংস্কৃতিগতভাবে দেখতে গেলে আমরা দেখছি যে ভারতবর্ষে বিভিন্ন ভারতবর্ষ বিভিন্ন সংস্কৃতির ধারক ও বাহক, যার ফলে কি হচ্ছে যে ছাত্রছাত্রীদের মধ্যে তাদের নিজেদের মধ্যেই একটি দূরত্ব তৈরি হচ্ছে, পার্থক্য তৈরি হচ্ছে, বৈষম্য তৈরি হচ্ছে। তারা একে অপরের সঙ্গে মিলিত হতে পারছে না। আরেকটি প্রধান কারণ হচ্ছে এই সামাজিকীকরণের অসুবিধা, অভাব। তার একটি প্রধান কারণ হচ্ছে, যেটা আমি একটু আগে বললাম, যে অভিভাবকদের মধ্যে অজ্ঞতা। তারা উপযুক্তভাবে শিক্ষিত নয় বলে তাদের সন্তানদের তারা ঠিক পথে চালিত করতে পারছেন না। তাদের কি ধরনের শিক্ষা পাওয়া উচিত, কিভাবে তাদের এগিয়ে নিয়ে যাওয়া উচিত, এই ধরনের কোনো ধ্যান ধারণা তাদের মধ্যে নেই। যার জন্য কি হচ্ছে যে এই যে অশিক্ষা আমরা বলতে পারি, বা অল্প শিক্ষাও হতে পারে মানে অভিভাবকদের মধ্যে, সেগুলি কিন্তু বিশেষভাবে সমাজে একটা মানে একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করছে, অ্যাডভার্স সিচুয়েশন তৈরি করছে। আরেকটি হচ্ছে মেয়েদের জন্য। আমাদের দেশ, যদিও আমরা অনেক সময় নারী আন্দোলনের কথা বলি, নারী স্বাধীনতার কথা বলি, হ্যাঁ, কিন্তু আজকের দিনেও আমরা দেখছি যে মানে ভারতবর্ষের সর্বক্ষেত্রে সব জায়গায় এই নারী স্বাধীনতা নেই। সেখানে দেখা যাচ্ছে যে আমরা খুব পরিষ্কার পার্থক্য দেখছি একটি ছেলের শিক্ষা এবং একটি মেয়ের শিক্ষার মধ্যে। এবং অনেক সময় এমন ঘটনাও ঘটে যে একটি পরিবারে যে কজন মানে ছেলে মানে শিক্ষার্থী, হ্যাঁ, তাদের শিক্ষা তারা গ্রহণ করতে পারছে, কিন্তু যে মেয়ে শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু সেই শিক্ষা গ্রহণ করতে পারছে না। জেন্ডার ডিভিশন আমরা যেটা বলছি, আমরা নারী স্বাধীনতার কথা বললেও আমরা কিন্তু এখনো, যদিও আমরা অনেকটা এগিয়েছি, আমাদের ইতিহাস যা দেখাচ্ছে তার থেকে আমরা অনেক এগিয়ে গেছি, তা সত্ত্বেও যেহেতু আমাদের ভারতবর্ষ অত্যন্ত ভৌগোলিকভাবে বিস্তৃত একটি দেশ এবং বৈচিত্র্যময় দেশ, যার জন্য দেখা যাচ্ছে যে এই বিভেদ, এই প্রভেদ আমরা কখনোই সেখান থেকে এখনো বেরিয়ে আসতে পারছি না। আমরা সমাজে পুরুষ এবং নারী দুই শ্রেণীর মানুষকে এক জায়গায় সব সময় রাখতে পারছি না, এবং সেটা শুরু হচ্ছে এই জীবনের প্রথম পর্যায় থেকে। যখন থেকে শিক্ষার কথা উঠছে তখন থেকে নারী এবং পুরুষের মধ্যে বিরাট প্রভেদ তৈরি হচ্ছে। এবং হয়তো অনেক সময় এই প্রভেদটা কিছুটা, এই পার্থক্যটা আমরা কিছুটা হলেও তুলে দিতে পারি যদি আমরা উপযুক্ত নারী শিক্ষিকা যাকে আমরা বলি, তাদের লেডি টিচার্স যাকে আমরা বলছি, তাদের অনেক পরিমাণে আমরা লেডি টিচার্স মানে শিক্ষিকাকে আমরা মানে চাকরিতে নিতে পারি। তারা যাতে শিক্ষিকা হিসেবে তারা যাতে এই ধরনের কাজকর্মের সঙ্গে লিপ্ত হন। এবং দেখা যাচ্ছে যে কোএডুকেশনাল সিস্টেম, যেখানে নারী পুরুষ একসঙ্গে, ছেলে মেয়ে একসঙ্গে শিক্ষা লাভ করে, অনেক অভিভাবক আছেন যারা এই ধরনের শিক্ষাকে মানে সাপোর্ট করেন না। তাদের মধ্যে তারা এখনো মনে করেন যে যেহেতু তার সন্তানটি একটি মেয়ে সন্তান, তিনি একটি মেয়েদের স্কুলে পাঠাবেন, তিনি কোনোভাবেই কোএডুকেশনাল স্কুলে, যেখানে
ছেলে মেয়ে একসঙ্গে শিক্ষা লাভ করছে সেখানে তিনি পাঠাবেন না। তো আমাদের, হ্যাঁ, আমরা বলতে পারি না যে এখন মানে এটি অনেকভাবে মানে বিশদ আকারে রয়েছে, তা হয়তো নয়। আমরা অনেকভাবে এটা কমে এসেছে, আমাদের মনের চেতনা তৈরি হয়েছে, আমাদের মনের কুসংস্কার থেকে আমরা অনেকটা মুক্ত হতে পেরেছি। কিন্তু সেটা শহরাঞ্চলে, আমরা যদি গ্রামান্তরে যাই, প্রত্যন্ত অঞ্চলে যাই, আমি নিজে, আমার এই অভিজ্ঞতা আছে, আমি দেখেছি যেখানে কিন্তু এই ধরনের মানসিকতা এখনো তৈরি হয়নি। এবং তারা এরকম প্রত্যন্ত গ্রাম এখনো আছে যেখানে মেয়েরা জানে না, মানে মেয়ে সন্তান যে পরিবারের, সে জানে না যে স্কুল কাকে বলে, বিদ্যালয় কাকে বলে। তারই হয়তো ভাই বা অন্য কেউ, একটি ছেলে সন্তান, সে হয়তো স্কুলে যাচ্ছে, হয়তো তার মুখে সে কিছুটা শুনেছে, কিন্তু সে নিজে, তার কোনো অভিজ্ঞতা নেই। এখনো কিন্তু গ্রামাঞ্চলে এই রকম ধরনের পরিস্থিতি, পরিবেশ, পরিবার আমরা দেখতে পাই, এই ধরনের আবহাওয়া আমরা দেখতে পাই। সুতরাং আমাদের এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে হবে। এবং এর মধ্যে আরো কিছু কথা আছে, যেটা হচ্ছে, যেটা আমি আগেও বলেছি, বাসস্থান জনিত সমস্যা, লিভিং কন্ডিশন যেটা আমরা বলছি, বাসস্থান জনিত সমস্যা, পরিবেশ জনিত সমস্যা, সেইগুলো থেকে আমাদের অনেকটা মুক্ত হতে হবে। আমাদের যথাসম্ভব সরকারি সাহায্য হোক, অন্যান্য সমাজ সেবামূলক মানে প্রতিষ্ঠানের সাহায্য হোক, যে কোনো ভাবে আমাদের কিন্তু এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে, যাতে আমরা এই ভবিষ্যৎ নাগরিকদের একটি সুস্থ জীবন দিতে পারি। তারা দৈহিকভাবে সুস্থতা তাদের যেমন দরকার, মানসিকভাবে সুস্থতা দরকার। আর সেটা কিভাবে সম্ভব? সেটা শিক্ষার মাধ্যমে সম্ভব। উপযুক্ত শিক্ষা ব্যবস্থা তাদের জন্য করতে হবে। এবং তাদের মধ্যে যদি কেউ দৈহিকভাবে অসুস্থ বা মানসিকভাবে অসুস্থ থাকে, বা যাদের মধ্যে কিছু প্রতিবন্ধকতা আছে, সেই বিশেষ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আমাদের উপযুক্ত শিক্ষা ব্যবস্থা দরকার। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে যে আমাদের যে সমস্ত, এটা একটি অ্যাক্টের মধ্যেও এসেছে, যে সমস্ত মানে ছাত্রছাত্রী, তারা নানা রকম ভাবে অবহেলিত, নির্যাতিত, অত্যাচারিত, এরকম প্রচুর ছাত্রছাত্রী আছে, বিশেষ করে মহিলাদের মধ্যে, মেয়েদের মধ্যে। এবং তাদের কোনো সামাজিক এবং অর্থনৈতিক মানে কোনো প্ল্যাটফর্ম নেই, কোনো ভিত নেই। তাদের মধ্যে কোনো রকম একটি তাদের জীবনটি অন্ধকারে ঢাকা, তারা জীবনের আলো তারা দেখতে পাচ্ছে না, তাদের দুর্বিষহ জীবন। হ্যাঁ, তারা নানা রকম ভাবে পদদলিত, আমি বলবো পদদলিত, নানা রকম ভাবে তারা কিন্তু এগিয়ে যেতে পারছে না। তারা হয়তো তাদের তীব্র মানসিক ইচ্ছা থাকা সত্ত্বেও সমাজ তাদের এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছে না। যার ফলে কি হচ্ছে, যে তারা একদম অন্ধকারে পড়ে রয়েছে, তারা সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারছে না। শুধু যে নারী মেয়েদের মধ্যে এটা হচ্ছে তা নয়, মেয়েদের সংখ্যাই সব থেকে বেশি, কিন্তু কিছু পুরুষের মধ্যেও হয়তো আছে। আমাদের সমাজ কোনোভাবে তাদের সেইভাবে সাহায্য করছে না। সমাজেরও অনেক প্রতিবন্ধকতা আছে, অনেক অসুবিধা আছে, আমরা জানি। বিশেষ করে ভারতবর্ষের মতন একটি দেশ, যেটি ভৌগোলিকভাবে অত্যন্ত বৃহৎ, বিস্তৃত, এবং মানে জনসংখ্যা অত্যন্ত বেশি জনসংখ্যা, বৈচিত্র্য, সংস্কৃতি, ভাষা, জীবন ধারণ, জীবন দর্শন, মানে জীবন যাপন, ধারণ ঠিক বলবো না, জীবন ধারণও আছে, জীবন যাপনও আছে, ভাষাগত যে প্রভেদ, বিভিন্ন ভাবে আমরা একে অপরের সঙ্গে একসঙ্গে হাত মেলাতে পারছি না। যদিও আমাদের একটি দেশ, সেটি হচ্ছে ভারতবর্ষ, আমরা সবাই ভারতবর্ষের নাগরিক, আমাদের একজন প্রধানমন্ত্রী, একজন রাষ্ট্রপতি, তা সত্ত্বেও কিন্তু আমরা এই বিভেদ থেকে, এই প্রতিবন্ধকতা থেকে বেরিয়ে আসতে পারছি না। এবং আরেকটা যেটা হচ্ছে, যে আমাদের মধ্যে ভীষণভাবে অনেক জায়গায় দেখা যায় যে শিক্ষা, আমরা মাস এডুকেশনের কথা বলছি,
মানে সবার জন্য শিক্ষার কথা বলছি, কিন্তু সেটা হচ্ছে না, যেটা আমি অনেকভাবেই বলার চেষ্টা করছি, যে একটি মুষ্টিমেয় সংখ্যক শিক্ষার্থী, ছেলে মেয়ে, তারা শিক্ষা লাভ করছে। দেখা যাচ্ছে অনেক ছেলে মেয়ে আছে একই বয়সে, একই ভাবে তারা মানে আছে ভারতবর্ষে, তারা শিক্ষা লাভ করতে পারছে না বিভিন্ন কারণে। সেটা জাতিগত হতে পারে, ধর্মগত হতে পারে, আর্থিক প্রধানত আর্থিক কারণে একটি মুষ্টিমেয় সংখ্যক ছেলে মেয়ে শিক্ষা লাভ করছে। এবং শুধু তাই নয়, যে আর্থিক প্রভেদটা এতই বেশি, যেখানে দেখা যাচ্ছে যে একটি ছেলে বা মেয়ে, সে হয়তো আজকের দিনে সে ইন্টারন্যাশনাল স্কুল যাকে আমরা বলি, আন্তর্জাতিক বিদ্যালয়, সেখানে পড়াশোনা করছে, যেখানে সে প্রচুর সুযোগ সুবিধা পাচ্ছে। আবার তারই বয়সী আরেকটি ছেলে বা মেয়ে, সে একটি গ্রামের প্রত্যন্ত প্রাথমিক বা মাধ্যমিক বিদ্যালয়ে পড়াশোনা করছে, যেখানে সে কোনো রকমই সুযোগ সুবিধা পাচ্ছে না। তাহলে আমাদের যে এই যে বিস্তর পার্থক্য, এই পার্থক্য, এই যে আমাদের প্রভেদ, এই প্রভেদটাই মানে ডিসক্রিমিনেশন, ডিফারেন্স যাকে ইংরেজিতে বলা হয়, সেগুলো থেকে আমাদের কিন্তু বেরিয়ে আসতে হবে। ইউনিফর্ম অ্যান্ড ইউনিভার্সাল ঐক্যতা, সামাজিক ঐক্যতা, শিক্ষার ঐক্যতা তৈরি করতে হবে। আমাদের সবাইকে ভাবতে হবে যে আমরা একই দেশের নাগরিক, একই দেশে আমাদের জন্ম, এবং একই দেশকে নিয়ে আমাদের, একই দেশের মধ্যে দিয়ে আমাদের জীবনযাপন করতে হবে। এবং দেখা যাচ্ছে যে এর ফলে যারা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত, তারা হচ্ছে অনেকভাবে দেখা যাচ্ছে যারা মেয়ে, মহিলা, নারী। তাদের আমরা যদিও মানে যুগ যুগ ধরে এই বিষয়ে অনেক সামাজিক সমাজ সংস্কারক অনেক কথা বলে গেছেন, অনেক কিছু তারা ভেবেছেন, অনেক নতুন পথ তারা আমাদের জন্য তুলে ধরেছেন। স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে দেশের মানুষ নারীকে সম্মান করতে শেখেননি, সেই দেশ তার কখনো অগ্রগতি হতে পারে না। কিন্তু আমরা প্রমাণ করে দিতে পারি, আমাদের যদি সেই মনের তাগিদ থাকে, আমরা প্রমাণ করে দিতে পারি যে না, আমরা এই নারীকে সম্মান জানিয়ে, নারীর স্বাধীনতাকে সম্মান জানিয়ে তাকে কিন্তু আমরা এগিয়ে নিয়ে যেতে পারি। সুতরাং এই যে প্রভেদ, নানা রকম প্রভেদ, এই প্রভেদ থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আচ্ছা, এর ফলে বলা হচ্ছে যে শিক্ষিকা বা শিক্ষকের কি দায়িত্ব থাকতে পারে, শিক্ষক বা শিক্ষিকার কি দায়িত্ব থাকতে পারে। শিক্ষক বা শিক্ষিকার অনেক দায়িত্ব থাকে। প্রথমত, শিক্ষক এবং শিক্ষিকাকে নিজের ব্যক্তিত্বটাকে তৈরি করতে হবে, নিজেকে তৈরি করতে হবে, যে আমি কি করে আমার ছাত্রছাত্রীদের কাছে একজন আদর্শ মানুষ হিসেবে নিজেকে প্রতিপন্ন করতে পারবো। তার ডেভেলপমেন্ট অফ হিজ অর হার পার্সোনালিটি, তার ব্যক্তিত্বটাকে তৈরি করতে হবে। সেটা কিন্তু খুব বড় কথা। আমরা যদি সেটা না পারি, তাহলে আমরা কিন্তু কোনোভাবেই উপযুক্ত মানে শিক্ষক হিসেবে বা শিক্ষিকা হিসেবে নিজেদের কখনোই প্রমাণ করতে পারবো না। এবং এর ফলে দেখছি যে আমাদেরই শিক্ষক বা শিক্ষিকাদেরই উপযুক্ত শ্রেণীকক্ষের পরিবেশ তৈরি করতে হবে, উপযুক্ত আবহাওয়া তৈরি করতে হবে, এবং আমাদের ভাবতে হবে যে আমরা সবার জন্য শিক্ষক, সবার জন্য শিক্ষিকা। যেমন মা সারদা বলেছিলেন, আমি সতেরো মা অসতেরো মা। তো এইটাই আমাদের মাথায় রাখতে হবে, যে শিক্ষক বা শিক্ষিকা হচ্ছেন সবার জন্য, কিন্তু আমাদের মধ্যে সেই বোধটা থাকে না। আমরা কিছু মাঝে মাঝে কিছু মুষ্টিমেয় সংখ্যক কিছু ছাত্রছাত্রীদের জন্য অত্যন্ত বেশি চিন্তিত হয়ে পড়ি, তাদের সঙ্গে আমাদের যোগাযোগ অনেক বেশি থাকে, আমাদের অন্যান্য অনেক ছাত্রছাত্রী আমাদের দ্বারা অবহেলিত হয়। এই যে ভেদাভেদ, এই ভেদাভেদকে আমাদের সম্পূর্ণ ভুলে যেতে হবে। তাই জন্যে ইকুয়ালিটি, সমতা, ইউনিটি, ঐক্যতা তৈরি করতে হবে, যাতে একটি শ্রেণীকক্ষে যদি 50টি ছাত্রছাত্রী থাকে, শিক্ষক বা শিক্ষিকার দায়িত্ব হচ্ছে ওই 50টি ছাত্রছাত্রীকে একেবারে সমানভাবে নজর দেওয়া। কারণ
তাকে ভাবতে হবে যে এই প্রত্যেক এই 50টি ছাত্রছাত্রী তার সন্তান। আমি যদি শিক্ষক হিসেবে ছাত্রছাত্রীদের সন্তান জ্ঞানে না দেখতে পারি, তাহলে আমি কোনোদিনই উপযুক্ত শিক্ষক বা শিক্ষিকা হতে পারবো না। এবং এর থেকেও আমাদের আরেকটা কথা মাথায় রাখতে হবে, যে আমি যেটা একটু আগে বললাম, যারা বিশেষভাবে সক্ষম, সমাজে বিশেষভাবে সক্ষম ছাত্রছাত্রী, শিশু, শিক্ষার্থী, তাদের কথাও কিন্তু সমানভাবে শিক্ষার্থীর মনে রাখা, শিক্ষক বা শিক্ষিকার মনে রাখার দরকার আছে। যে আমি যেমন আমার একজন সুস্থ ছাত্রকে দেখছি, আমার আরেকজন অসুস্থ ছাত্র, অসুস্থ ইন দ্য সেন্স যে যার মধ্যে কোনো রকম অসুবিধা আছে, প্রতিবন্ধকতা আছে, সেটা দৈহিক হোক বা মানসিক হোক, তাকেও আমাকে সেইভাবেই দেখতে হবে। আমি যেন তাদের মধ্যে কোনো রকম ভেদাভেদ না করি। আমরা তাই আজকে ইনক্লুসিভ এডুকেশনের কথা বলি, অন্তর্ভুক্তি শিক্ষা, সবার জন্য শিক্ষা, মানে সব শ্রেণীর মানুষকে এক জায়গায় এনে শিক্ষা, তার মধ্যে কোনো ভেদাভেদ কোনো কিছু থাকবে না। এবং এটাও ঠিক যে আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের এই ধরনের শিক্ষা দেবার জন্য আমাদের বাস্তব পরিস্থিতি সম্বন্ধে আমাদের অত্যন্ত সজাগ থাকতে হবে। বাস্তব পরিস্থিতি কি? যে শিক্ষক বা শিক্ষিকা কখনোই মনে করবেন না যে আমার ছাত্রছাত্রীরা সবাই একটি বিরাট জায়গায় গিয়ে পৌঁছবে, তা কিন্তু হতে পারে না। বাস্তব চিন্তাটা, বাস্তবকে মাথায় রেখে, রিয়ালিস্টিক মানে থট যেটা আমরা বলতে পারি, বাস্তবকে মাথায় রেখে, পার্থিব পরিস্থিতিকে মাথায় রেখে কিভাবে শিক্ষা দেওয়া যায়, সেটা কিন্তু খুব বড় কথা। যদি আমরা এটার মধ্যে না থাকতে পারি, তাহলে কিন্তু আমরা কোনোভাবেই শিক্ষা দিতে পারবো না। আমি যদি একটি মানে কি বলবো, একটা কল্পিত জগতে বাস করি যে আমার ছাত্রছাত্রীরা সবাই একটা বিরাট কিছু হবে, তাহলে কিন্তু আমি কখনোই একজন উপযুক্ত শিক্ষক বা শিক্ষিকা হয়ে উঠতে পারবো না। আমারকে মনে রাখতে হবে যে সবাই যেমন আমার সন্তান, আমার ছাত্র বা ছাত্রী, তারা তাদের ক্ষমতা অনুযায়ী তারা জীবনে প্রতিষ্ঠিত হবে। কিন্তু আমার ভূমিকাটা কি? আমার ভূমিকাটা হচ্ছে তাদের উপযুক্ত পথে চালিত করা। আমি তাদের গাইড, আমি তাদের পথ প্রদর্শক। আমি তাদের একটা জায়গায় নিয়ে গিয়ে কোনোভাবে বসিয়ে দিতে পারি না। আমি তাদের পথ দেখিয়ে দিতে পারি, তাদের সাহায্য করতে পারি, তাদের এগিয়ে নিয়ে যেতে সাহায্য করতে পারি। কিন্তু আমি যদি ভাবি যে আমার শ্রেণীকক্ষে যতজন ছাত্র বা ছাত্রী আছে তারা একদিন সবাই একটি বিরাট জায়গায় পৌঁছবে, সেটা কিন্তু আমার অত্যন্ত মানে মূর্খের চিন্তা। আমরা বলি না ফুলস প্যারাডাইস, মূর্খের স্বর্গে তাহলে আমরা বাস করব, সেটা হতে পারে না। বাস্তবকে মাথায় রেখে চলতে হবে। এবং শুধু বাস্তব বলতে আমি এটাও বলতে চাইছি যে পরিবেশ পরিস্থিতি, আমার দেশ কতটা আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে, আমার পরিবেশ পরিস্থিতি কতটা আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে, সেটাকে ভেবেই কিন্তু আমার শিক্ষা, সেটাকে ভেবেই আমার ছাত্রছাত্রীদের তৈরি করা, এটাকে কিন্তু বাদ দিয়ে কখনোই হতে পারে না। সুতরাং আমাকে মাথায় রাখতে হবে যে সামাজিকীকরণ, সামাজিকীকরণ, সমাজে উপযুক্ত মানে ভবিষ্যৎ নাগরিককে তৈরি করা। আমরা সমাজ গড়ার কারিগর, আমরা শিক্ষক বা শিক্ষিকা, সেই সামাজিকীকরণটা আমি ঠিকভাবে করতে পারছি না। এবং সেই সামাজিকীকরণ করার জন্য আমার অস্ত্র কারা? আমি কাদের নিয়ে কাজ করব? আমার ছাত্রছাত্রীদের নিয়ে কাজ করব, যারা ভবিষ্যতে দেশের নাগরিক, ভবিষ্যৎ নাগরিক। তার ভবিষ্যতে দেশের নাগরিক তৈরি করার দায়িত্ব আমার হাতে। এটা কিন্তু আমার একটা খুব বড় দায়িত্ব, খুব বড় কর্তব্য। সুতরাং আমরা বলি না যে টিচিং ইজ আ মিশন অ্যান্ড আ ভিশন, এটা কিন্তু আমাকে মনে রাখতে হবে। আমরা যারা শিক্ষকতা করি, শিক্ষা জগতের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, শিক্ষার যাদের আমাদের যাদের ধ্যান জ্ঞান,
শিক্ষা দেওয়া এবং নেওয়া, সেটাই কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এবং আরেকটা কথা এই প্রসঙ্গে আমার মনে হয় বলার দরকার, সেটা হচ্ছে আমরা যেভাবে তাদের শিক্ষিত করে তুলছি, সেটার মাধ্যমে আমাদেরও অনেক অভিজ্ঞতার সঞ্চার হচ্ছে। আমরাও অনেক কিছু হয়তো ছাত্রছাত্রীদের কাছ থেকে শিখতে পারছি। আমি তো এটা নিজে ব্যক্তিগতভাবে অত্যন্ত বিশ্বাস করি যে আমি বিভিন্ন যে শিক্ষণীয় অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাই, বহু ক্ষেত্রে আমি ছাত্রছাত্রীদের কাছে অনেক কিছু শিখেছি, ভবিষ্যতেও শিখব। শ্রীরামকৃষ্ণ কি বলে গেছেন, যতদিন বাঁচি ততদিন শিখি। এটা কিন্তু মানে সর্বৈবভাবে সত্য। এবং আমাদের এই পেশাগত জগতে, আমাদের এই প্রফেশনে এটা কিন্তু অত্যন্ত একটি মূল্যবান কথা, যে আমরা যেহেতু অনেক আমরা মানুষ করার কারিগর হই। কেন? যে আমরা ভবিষ্যতের মানুষকে, প্রজন্মকে তৈরি করি। সেই প্রজন্মকে তৈরি করার জন্য তাদের কার্যকলাপ আমাদের নানা রকম ভাবে দেখতে হবে, শিখতে হবে, বুঝতে হবে। এবং অনেক ক্ষেত্রেই আমরা দেখছি যে আমরা কিছু নতুন অভিজ্ঞতার সঞ্চার আমাদের হচ্ছে, যেটা হয়তো আমি কোনোদিন ভাবিনি। আমার ছাত্র একটা নতুন কিছু করে দেখালো, যেটা হয়তো আগে কোনোদিন আমার চিন্তাতেই আসেনি। সে হয়তো আমার বয়স, আমার সন্তান সম হলেও তার কাছ থেকে সেই মুহূর্তে আমি একটা বিরাট শিক্ষা লাভ করলাম। সুতরাং আমাদের মাথায় রাখতে হবে যে পরিবেশ বলতে আমরা অনেক কিছুই বুঝি, সেটা দৈহিক, মানসিক, সামাজিক, অর্থনৈতিক, কিছুটা হয়তো রাজনৈতিক, কিছুটা অবশ্যই কিছুটা কেন, অনেকটাই সাংস্কৃতিক। বিশেষ করে আমাদের মতন দেশ, যেখানে আমরা বৈচিত্র্যের মধ্যে দাঁড়িয়ে আছি। আমরা আবার আমি সেই এক কথাই বলবো, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান, আমাদের কবি বলে গেছেন। এবং অনেক কবি অনেকভাবে এই কথা, অনেক কবি শুধু নয়, অনেক ব্যক্তিত্ব নানাভাবে এই কথাটি তুলে ধরেছেন। এবং এই কথাটি আমাদের মধ্যে মন্ত্রের মতন আমরা গ্রহণ করেছিলাম বলেই আমরা 200 বছরের পরাধীনতাকে কাটিয়ে উঠতে পেরেছিলাম। আমরা তখন সবাই একে অপরের সঙ্গে হাত মিলিয়ে আমাদের স্বাধীনতা লাভের দিকে এগিয়ে গিয়েছিলাম। এবং সেই স্বাধীনতাটা, এই প্রসঙ্গে আমার শেষ কথা, সেটা শুধু রাজনৈতিক স্বাধীনতা ছিল না। আমরা শিক্ষার স্বাধীনতা, যেটা ন্যাশনাল এডুকেশন, জাতীয় শিক্ষা, তার দিকেও আমরা এগিয়ে যাচ্ছিলাম। সুতরাং আমাদের এটা মনে রাখা দরকার যে সর্বৈবভাবে, সব রকম ভাবে আমাদের শিক্ষার পরিবেশ তৈরি করতে হবে, যার ফলে আমরা নিজেদের একজন সার্থক শিক্ষক বা শিক্ষিকা হিসেবে ভাবতে পারি, সমাজে প্রতিষ্ঠিত হতে পারি। এবং এই জায়গায় আমরা সবাইকে যেন অন্তর্ভুক্ত করতে পারি, যে শ্রেণীর মানুষই হোক না কেন, যে লিঙ্গের মানুষই হোক না কেন। আজকে তৃতীয় লিঙ্গ সম্বন্ধেও আমাদের এই ব্যাপারটা ভাবার দরকার আছে। তারাও সমাজে একটা প্রতিষ্ঠা দরকার। নারী, পুরুষ এবং তৃতীয় লিঙ্গ সবার জন্যই আমাদের এই কথাটা প্রযোজ্য। আচ্ছা, আজকের মতন এই পর্যন্তই। নমস্কার।